আর্জেন্টিনা ভার্সেস স্পেন বিশ্বকাপ ফুটবলের এই যে ফাইনাল, এই যে মহারণ, সেইটা কিন্তু গুরু শিষ্যেরও লড়াই না। আমি মেসি ও ইয়ামালের কথা বলছি না। ইয়ামালের স্পিরিচুয়াল গুরু মেসি হতে পারেন, কিন্তু আক্ষরিক অর্থে ব্যাপারটা ওই রকম না। ওটা বলা যেতে পারে যে মেসির সাম্রাজ্যের উত্তরাধিকার হওয়ার প্রতিশ্রুতি ইয়ামালের মধ্যে রয়েছে। গুরু শিষ্যের যে লড়াই, সেটা স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির। আক্ষরিক অর্থেই তারা গুরু শিষ্য। এই যে আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি যখন তার কোচিং ব্যাচটা নিয়েছেন স্পেনে, সেইখানে কোর্সে যারা ছিলেন তাদের মধ্যে একজন এই লুইস দে লা ফুয়েন্তে। এবং দুইজনই দুইজনের প্রতি তাদের যে সম্মানের কথা, তাদের যে সমীহ করার কথা, পারস্পরিক যে সম্পর্কের কথা, সেটা আমরা বলতে শুনেছি। এখন এই গুরু শিষ্যের লড়াইটাতে জিতবে কে? ট্যাকটিক্যাল ব্যাটেলটাতে আসলে কে জিতে বেরিয়ে আসবেন? কে তার দলকে বিজয়ী করবেন? বিশ্বকাপ হাসবে কার হাতে? আর্জেন্টিনা নাকি স্পেন? সেই জায়গাটাতে এই গুরু শিষ্যের ট্যাকটিক্যাল লড়াইটা খুবই 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 গুরুত্বপূর্ণ। শিষ্য যে গুরুকে হারাতে পারে না, ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা ফুটবলে তো টাইম অ্যান্ড অ্যাগেন সেটা দেখে এসেছি। সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগটার কথাই ধরেন না কেন, সেইখানে গুরু ম্যানচেস্টার সিটির পেপ গার্ডিওলাকে হারিয়ে শিষ্য মিকেল আর্তেটার আর্সেনাল প্রিমিয়ার লিগ কিন্তু জিতেছিল। ফলে এইখানটাতেও শিষ্য স্ক্যালোনি যে গুরু দে লা ফুয়েন্তেকে হারাতে পারবে না, বিষয়টা কিন্তু তা নয়। কিভাবে পারবে সেটা? সম্ভবটা আসলে কিভাবে? ট্যাকটিক্যালি আসলে আর্জেন্টিনা কিভাবে স্পেনের বিপক্ষে এই ম্যাচটা শেপ আপ করবে, এবং সেই জায়গাটাতে অবভিয়াসলি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, মাঠে যার থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান, লিওনেল মেসি। প্লেন অ্যান্ড সিম্পল। এই বিশ্বকাপে লিওনেল মেসির যেসব স্ট্যাট, সেগুলো আসলে অবিশ্বাস্য। তার ৩৯ বছর বয়স মাথায় রাখলে এইটাকে অবিশ্বাস্য শব্দ দিয়ে আসলে বোঝানো যায় না। সেইটা আপনি বলতে পারেন যে ৮ গোল করেছেন, ৪ অ্যাসিস্ট করেছেন। এইগুলো তো হচ্ছে গিয়ে যেই স্ট্যাটগুলো একেবারে খালি চোখে দেখা যায়। কিন্তু এর বাইরেও যদি আপনি আরো কয়েকটা স্ট্যাট যদি আমি আপনাদেরকে জাস্ট একটু বলে দেই। এই বিশ্বকাপে আর্জেন্টিনার যে আক্রমণ, সেইখানটাতে 88% সময়ে লিওনেল মেসি ইনভলভ ছিলেন। 88%। অর্থাৎ আর্জেন্টিনা পুরো ওয়ার্ল্ড কাপে যতগুলো আক্রমণ করেছে এই ৭ টা ম্যাচে, তার মধ্যে মেসি ইনভলভ ছিলেন না মাত্র ১২% ক্ষেত্রে। বাকি ৮৮% ক্ষেত্রেই মেসির ইনভলভমেন্ট ছিল। তিনি ২৫ টা চান্স ক্রিয়েট করেছেন এই বিশ্বকাপে গোলের, যেটা এই সকল খেলোয়াড়দের মধ্যে এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি। তার মধ্যে তিনি ৮ টা বিগ চান্স ক্রিয়েট করেছেন, সবার চেয়ে সবচেয়ে বেশি। তিনি ২১ টা কি পাস দিয়েছেন, সবার চেয়ে সবচেয়ে বেশি। তাহলে আপনি দেখেন এই 88% হচ্ছে গিয়ে আর্জেন্টিনার অ্যাটাকে মেসির ইনভলভমেন্ট, ২৫ টা চান্স ক্রিয়েট করা, ৮ টা বিগ চান্স ক্রিয়েট করা, ২১ টা কি পাস দেওয়া। এই সবকিছু মিলে হিসাবটা তো একরকম। আর্জেন্টিনার এই আক্রমণটা লিওনেল মেসি কেন্দ্রিকই হয়। এখন এইটা তো ওয়ার্ল্ড কাপের সব কোচই জানে। ওয়ার্ল্ড কাপের কেন বলছি, গত ২০ বছর ধরে মোরলে সব টিমের সব কোচই তো জানতেন প্রতিপক্ষের। কিন্তু মেসিকে আসলে ঠেকাতে পেরেছেন কে? স্পেন এইটা আসলে কিভাবে কাউন্টার দেবে, দে লা ফুয়েন্তে এই মেসিকে কিভাবে ঠেকাবেন, এবং সেই জায়গাটাতে আসলে আর্জেন্টিনার কৌশলটা কি হবে? আমার কাছে মনে হয় স্পেনের যে 6 সেকেন্ড কাউন্টার প্রেস রয়েছে, সেইটাকে উইলিং রানার আর্জেন্টিনার সতীর্থ মেসির হয়ে যারা সেই দৌড়গুলো মেক করবেন ফ্রম দ্য ডিপ, সেই জায়গাটা থেকে মেসির জন্য যে স্পেস ক্রিয়েট হবে, রেসিপি হচ্ছে সেটাই। আর্জেন্টিনার সাফল্যের রেসিপি সেটাই। কিভাবে আমি বলছি, দেখেন এই দুইটা দলই কিন্তু পজেশন বেস ফুটবল খেলে। এই ওয়ার্ল্ড কাপে স্পেনের পজেশন ওভারঅল এই ৭ ম্যাচ মিলিয়ে 63.8%। আর্জেন্টিনার পজেশন হচ্ছে গিয়ে 60.7%। পজেশনের দিক থেকে যদি আপনি হিসাব করেন, এই ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট পজেশনের জায়গায় স্পেন আছে ৩ নম্বরে, তাদের উপরে শুধু তুর্কি এবং জার্মানি। আর্জেন্টিনা আছে ৬ নম্বরে। এই স্পেন আর আর্জেন্টিনার মাঝখানের জায়গাটাতে আছে হচ্ছে গিয়ে আলজেরিয়া আর দক্ষিণ কোরিয়া। এখন এক দলের পজিশন ওয়ার্ল্ড কাপে 63.8%, আরেক দলের 60.7%। তো দুইটা মিলিয়ে হয়ে গেল মোটামুটি ১২৪-২৫%। ১২৪-২৫% তো আর হয় না। তো তার মানে ফাইনালে এই জায়গাটাতে কোন দল আসলে বলটা অনেক বেশি হোল্ড করবে, সেই জায়গাটাতেই ম্যাচটা আসলে ডিসাইড হয়ে যেতে পারবে, এবং মেসিকে আসলে আনলক কিভাবে করা হবে। আমি 6 সেকেন্ডের যে কাউন্টার প্রেসের কথা বলছিলাম, সেইটাও আসলে চোখ ধাঁধানো ব্যাপার।
স্পেন বল পায়ে রাখতে পছন্দ করে, আমরা জানি। আমরা সেমিফাইনালে দেখেছি ফ্রান্সকে কিভাবে তারা নাচিয়েছে, কিভাবে তারা পাসের পর পাস দিয়ে একেবারে হতভম্ব করে দিয়েছে। ওই পাসিং সিকোয়েন্সে আসলে স্পেন তুলনাহীন। এবং সেই জায়গাটাতে তারা যখন বল লুজ করে কখনো, সেই বলটা আবার নিজেদের দখলে নেওয়ার জন্য যে কাউন্টার প্রেস করে, এটা আসলে হায়নার দলের মতো। হায়না যেরকম হচ্ছে গিয়ে সবাই মিলে একেবারে প্যাকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে দল হিসাবে, সেই উলফ প্যাকের মতোই কিন্তু স্পেন বল লুজ করলে পজিশন রিগেইন করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এবং তাদের ওইটা হচ্ছে গিয়ে 6 সেকেন্ডস একটা রুল রয়েছে যে 6 সেকেন্ডের মধ্যে বলটাকে উইন ব্যাক করতে হবে। এবং এই ওয়ার্ল্ড কাপে এভারেজ তাদের বল লুজ করার পর উইন ব্যাক করার সময়টা হচ্ছে গিয়ে 10.1 সেকেন্ড। সো 6 সেকেন্ডের টার্গেট 10.1 সেকেন্ড। এটা কেন? কারণ হচ্ছে গিয়ে অনেকটা সময় তারা অপোনেন্টকে বল পজিশনটা অ্যালাউও করে, সেই অ্যালাউ করাটা ধরেও 10.1 সেকেন্ড। এইটা আসলে একটা অ্যামেজিং স্ট্যাট। এবং সেই জায়গাটাতে এই যে 6 সেকেন্ডের যে কাউন্টার প্রেস, আর্জেন্টিনার পায়ে বল গেলে স্পেন যে সেটা রিকভার করতে চাইবে 6 সেকেন্ডে, যদি সেইটা না পারে তাহলে তারা আবার একটা ডিসিপ্লিন, একটা ডিফেন্সিভ শেপে চলে যায়। এই 6 সেকেন্ডের মধ্যে আর্জেন্টিনা কাউন্টার প্রেসটা যদি স্পেনের বিট করতে পারে এবং যদি তার ওই ডিফেন্সিভ শেপে চলে যাওয়ার আগের যে মুহূর্তটা আছে না, ফুটবলে ওই 1 সেকেন্ড 2 সেকেন্ড এটা খুবই গুরুত্বপূর্ণ। সেইটাই হচ্ছে গিয়ে আর্জেন্টিনার সিক্রেট। এবং সেই জায়গাটাতেই মেসির পায়ে বল দেয়াটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সিক্রেট, কারণ বাকি কাজটা লিওনেল মেসি করবেন। এখন দুইটা দলে, স্পেশালি আর্জেন্টিনা, তারা কিন্তু হচ্ছে গিয়ে মিডফিল্ড ওরিয়েন্টেড, মিডফিল্ড বেজ। আমরা ধরেন স্পেনের ক্ষেত্রে দেখেছি যে রদ্রি এবং ফাবিয়ান রুইজ, পেদ্রি তো খেলেন গত ম্যাচে, কিন্তু তিনিও যখন খেলেন তখন দানিয়াল মুনিচে নেমে এসেছিলেন, মিডফিল্ডার হিসেবেই খেলেছেন সেমিফাইনালে। ফলে এই জায়গাটাতে তারা কিভাবে বল পজিশন মনোপলি করে, কিন্তু ভাই আর্জেন্টিনার সাথে সেইটা মনোপলি করতে পারবে না। কেননা আর্জেন্টিনার যে 4 জন সেন্ট্রাল মিডফিল্ডার রয়েছেন ডিফেন্সের সামনে শিল্ড হিসেবে লিয়ান্দ্রো পারেদেজ, এবং তার সামনে হচ্ছে গিয়ে এনজো ফার্নান্ডেস, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, ও এই ম্যাচটাতে আমার ধারণা রদ্রিগো ডি পলকেও খেলাবে। মানে আগের ম্যাচে যদিও সিমিওনেকে খেলেছে, আমার মনে হয় এই ম্যাচটাতে সেটা খেলাবে। ফলে এই মিডফিল্ডের দখলটা নেওয়ার জন্য 4 জন মিডফিল্ডারে আর্জেন্টিনা এই জায়গাটাতে খেলানোর কথা। এবং সেইটা যদি হয় তাহলে ওই বলটা যে 6 সেকেন্ডের মধ্যে স্পেন নিয়ে যাবে, বিষয়টা সেটা নয়। এখন আর্জেন্টিনা যখনই বল পজিশনটা পাবে, মেসির কাছে বলটা দেয়াটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ, এবং সেইখানে মেসির জন্য একটা স্পেস ক্রিয়েট করা। মেসির একটা সুবিধার জায়গা, স্ট্যাট দেখে তো মানে মাথা খারাপ অবস্থা। মেসি সবসময় তার ডিফেন্স থেকে হচ্ছে গিয়ে 15 গজ দূরে থাকেন। ফলে তার কাছে যখন বলটা যায়, তাকে যে অপোনেন্টের কেউ এসে রাশ করে তাকে ওই যে মানে ক্লোজ ডাউন করবে, সেই সুযোগটা আসলে কম। 15 গজ দূরে তিনি সবসময় অ্যাভারেজে অবস্থান যেহেতু করছেন, সো বলটা তিনি সবসময় হচ্ছে গিয়ে রিসিভ করার জন্য তৈরি থাকছেন। প্রশ্ন হচ্ছে গিয়ে সেই স্পেসটা তিনি কিভাবে পাবেন। এবং সেই জায়গাটাতে আমি হুইলিং রানারদের যে কথা বলছিলাম তা গুরুত্বপূর্ণ। ডিপ রানটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। কেমন সেটা? সেটা হতে পারে যে ফুল ব্যাক। ধরুন মেসি যদি রাইট সাইডে বল পান, তাহলে হচ্ছে গিয়ে রাইট ফুল ব্যাক হিসেবে যদি খেলেন আজকে নাহুয়েল মোলিনা বা গনজালো মন্টিয়েল, তিনি যেটাই খেলুন না কেন, তিনি যদি হচ্ছে গিয়ে ওই যে লেট রান দেন, পেছন থেকে হচ্ছে গিয়ে যদি রানটা মেক করেন উইং দিয়ে, মেসির জন্য স্পেস ক্রিয়েট হতে পারে। কেননা প্রতিপক্ষের ডিফেন্স তখন ঠিক লেট রানকে মোকাবেলা করার জন্য তারা তো তাদের পজিশনটা ধরে রাখাটা মুশকিল হয়ে যায়, যে তার কাছে বল যায় কিনা, তার ওই পর্যন্ত যায় কিনা। এবং একই সঙ্গে শুধুমাত্র উইং ব্যাকের কথা তো আমি বলছি না, লেফট সাইডে যদি খেলে তাহলে যদি বল পায় সেখানে নিকোলাস তাগলিয়াফিগো রয়েছে। একই সঙ্গে আর্জেন্টিনার যে আর 2 অন্ততপক্ষে সেন্ট্রাল মিডফিল্ডার, সেইটা অ্যালেক্সিস ম্যাকালিস্টার ও এনজো ফার্নান্ডেস, তাদেরও যে হচ্ছে গিয়ে রানগুলা, সেইটা মেসির জন্য স্পেসটা ক্রিয়েট করতে হবে। মেসির জায়গাতে রয়েছেন, এই সাইড থেকে হয় ধরেন তাগলিয়াফিগো, বা অন্য সাইডে যদি হয় তাহলে নাহুয়েল মোলিনা রান মেক করলেন, এই মাঝখান থেকে হচ্ছে গিয়ে এনজো ফার্নান্ডেস কিংবা অ্যালেক্সিস ম্যাকলিস্টার লেট রান মেক করলেন। ফলে ওই স্পেনের ডিফেন্সের ওই জায়গাটাতে কিন্তু ওই ডিফেন্সিভ শেপটাতে একটুখানি তাদের এলোমেলো হয়ে যেতে পারে। লিওনেল মেসির জন্য স্পেসটা তখন ক্রিয়েট হয়ে যাওয়ার এভরি পসিবিলিটিস রয়েছে। গুরুত্বপূর্ণ কোনটা? গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে রদ্রি, স্পেনের ডিফেন্সিভ মিডফিল্ডার। 2024-এ যিনি ব্যালন ডিওর জিতেছেন, তারপরে 2টা সিজন তার যে খুব ভালো কেটেছে তা নয়, এবং সেইখানটাতে ইনজুরিও তাকে ব্যাপক হ্যাম্পার করেছে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সেই ব্যালন ডিওর উইনিং ফর্মে রদ্রি আবার ফিরে এসেছেন।
ফলে এই পাসিং চ্যানেলটা বন্ধ করে দেওয়া, মেসির কাছে যাওয়ার, মেসির ক্লোজ থাকা, সেইটা রদ্রি অনেক বেশি ট্রাই করবেন। সো আর্জেন্টিনার হচ্ছে গিয়ে এইখানটাতে রেসিপি আমি দেখি হচ্ছে গিয়ে মোরললেস হচ্ছে গিয়ে এই ২টা-৩টা ধাপ। প্রথমত হচ্ছে গিয়ে স্পেনের যে ৬ সেকেন্ডের কাউন্টার প্রেস সেটাকে বিট করে বল লিওনেল মেসির কাছে দেয়া। মেসির নাম্বার 1, নাম্বার 2 মেসির স্পেস ক্রিয়েট করার জন্য উইং ব্যাকের রান অথবা মিডফিল্ড থেকে হচ্ছে গিয়ে যেকোনো একজন মিডফিল্ডারের রান করে স্পেনের ডিফেন্সটাকে একটু বিভ্রান্ত করে ফেলা। নাম্বার 3 আমি যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে রদ্রির কাছ থেকে মেসির একটু দূরে থাকা। মেসির সবসময় ওই স্পেসটা নিয়ে থাকা এবং ওই যে তার যে সবসময় ১৫ গজ দূরে ডিফেন্স থেকে যে তিনি থাকছেন সেইখানে বলটা যেন তিনি পান এবং তারপরে বল পাওয়ার পরে হ্যাভক ক্রিয়েট তো মেসি করতেই পারেন এবং সেটাই তো আমি বলছি যে আর্জেন্টিনার এইবারে যে বিশ্বকাপে অ্যাটাক তার 88% ক্ষেত্রেই ইনভলভমেন্ট মেসির ছিল। ২৫টা চান্স ক্রিয়েট করেছেন, ৮টা বিগ চান্স ক্রিয়েট করেছেন, ২১টা কি পাস দিয়েছেন। ফলে তার কাছে বল আসার পরে কি করতে হবে ওইটা স্পেন জানে যে তারা ইন দ্যাট কেস দে আর ডেড। মানে মেসিকে যদি তারা ওই স্পেস দেয় সেটা তার এখন ধরেন ইংল্যান্ড যেটা করেছে, ইংল্যান্ডের এন্ড অফ দ্য ডে যে সেমিফাইনাল ম্যাচটাতে আর্জেন্টিনার সঙ্গে আপনি দেখতে পারেন যে না তাদের ৩৬% বল পজিশন, আর্জেন্টিনার ৬৪% বল পজিশন। সেটা মনে হতে পারে যে না আর্জেন্টিনাতে এই ওয়ার্ল্ড কাপে 60%-এর বেশি বল পজিশন থাকেই, সেটা থাকতে পারে। যেইটা বিস্ময়কর সেটা হচ্ছে গিয়ে ইংল্যান্ড প্রথম গোল ৫৫ মিনিটে দিয়েছে এবং তারা যে ৮৫ ও ৯২তম মিনিটে ২টা গোল কনসিড করেছে। ৯২ মিনিটে যে উইনিং গোলটা লাউতারো মার্টিনেজ দিয়েছেন, এই ৩৭ মিনিট সময়ের মধ্যে ইংল্যান্ডের বল পজিশন ছিল মাত্র ১২%। স্পেন তো এটা অ্যালাউ করবে না। স্পেন ম্যাচের এই ৩৭ মিনিট ফেজে ১২% বল নিজেদের পায়ে মাত্র থাকবে, এইটা তারা অ্যালাউ করবে না। ওইটাকেই হচ্ছে গিয়ে আর্জেন্টিনা এবং তাদের এই মিডফিল্ড তারা কিভাবে এটা মানে নেগোশিয়েট করে সেইটাই আসলে ফ্যাসিনেটিং ব্যাপার হবে। ফলে ২টা দলের যে খেলা হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন, ২টা দলই হচ্ছে গিয়ে মোর অর লেস পজিশন বেস ফুটবল খেলে, কিন্তু সেই পজিশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্পেন যেভাবে মনোপলি করে আর্জেন্টিনা হয়তো ওইভাবে করে না এবং তাদের ক্ষেত্রে এইখানটাতে প্যাশন অনেক গুরুত্বপূর্ণ, শেষ দিকে গিয়ে গোল অনেক গুরুত্বপূর্ণ, এগুলো অনেকগুলো মানে অ্যাসপেক্ট হচ্ছে গিয়ে রয়েছে। কিন্তু মূল যে জায়গা সেটা হচ্ছে গিয়ে স্পেনকে হার্ট করার আর্জেন্টিনার যে স্ট্র্যাটেজিক কৌশল হবে বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তাদের ওই স্পেনের 6 সেকেন্ড যে কাউন্টার প্রেস সেইটাকে বিট করে উইলিং রানার যখন ২ সাইড থেকে মেসির থাকবেন বা এক সাইড থেকে বা যেটাই থাকুক না মিডফিল্ডার হোক উইং ব্যাক হোক, মেসিকে জাস্ট শুধু সেই স্পেসটা ক্রিয়েট করে দেওয়া এবং রদ্রি সেই পাসিং লেনটা যেন বদ্ধ না করতে পারেন, মেসি পর্যন্ত যেন বলটা যায়, সেই জিনিসটাই আসলে তারা এনশিওর করার চেষ্টা করবেন। আই এম শিওর যে ম্যাচের আজকে কোনো না কোনো পর্যায়ে আমরা গত ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে দেখেছি যে মেসি মিডল দিয়ে যখন হচ্ছে গিয়ে খুব একটা কিছু হচ্ছে না তখন তিনি ইংল্যান্ড তাদেরকে সুবিধা করে দিয়েছে, রাইট সাইডে চলে গেছেন। আমরা আগেও আরেকটা ম্যাচে কার সাথে মিশরের বিপক্ষে ম্যাচে আমরা দেখেছি মেসি ওরকম ৭৫ মিনিট পর্যন্ত মিডল দেখলে রাইট সাইডে চলে গিয়েছেন। ফলে মেসিকে আজকেও ম্যাচের আজকে মানে ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের কোনো একটা ফেজে আমরা কিন্তু ওই রকমভাবে কোনো একটা সাইডে চলে যেতে দেখব এবং সেই ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিতে আর্জেন্টিনা স্পেনকে মানে হচ্ছে হার্ট করতে পারে বলে আমার কাছে মনে হয় এবং শীর্ষ যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি তিনি তার গুরু লুইস দেলা ফুয়েন্তেকে অবশ্যই হারাতে পারেন। কেননা তার কাছে যেই অস্ত্রটা রয়েছে, শিষ্যের কাছে যে অস্ত্র রয়েছে, গুরুর কাছে কিন্তু সেই অস্ত্র নাই। স্পেন দলে ধরেন সবই আছে কিন্তু একজন লিওনেল মেসি তো আর নাই। ফলে এই ট্রাম্প কার্ডেই লিওনেল স্ক্যালোনি বিশ্বকাপ ফাইনালে বাজিমাত করে দিতে পারেন বলেই আমার কাছে মনে হয়। এটা আমি আর্জেন্টিনার পার্সপেক্টিভ থেকে বললাম। আবার এট দ্য সেম টাইম লুইস দে লা ফুয়েন্তেরও তো একটা প্লেইং স্ট্র্যাটেজি থাকবে। তিনি কিভাবে আর্জেন্টিনাকে বিট করবেন সেই স্ট্র্যাটেজি তো একটা রয়েছে এবং সেটা নিয়ে না হয় আলাদা একটা ভিডিও করবো, তা নাহলে এই ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে। সো স্পেন কিভাবে আর্জেন্টিনাকে বিট করতে পারে, তাদের স্ট্র্যাটেজি, লুইস দে লা ফুয়েন্তের স্ট্র্যাটেজি কি হবে এবং অবভিয়াসলি সেখানটাতে লামিন ইয়ামালের খুবই প্রমিনেন্ট রোল থাকবে, লিওনেল মেসির মতো না হলেও। সেটা কেমন হবে ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো, কিন্তু এইখানটাতে আর্জেন্টিনা কিভাবে স্পেনকে বিট করতে পারে স্ট্র্যাটেজিক জায়গা থেকে, তাদের কোচের জায়গা থেকে, সেটাই আসলে একটু আলোচনা করলাম। কি মনে হয় পারবেন এখানে শিষ্য লিওনেল স্ক্যালোনি গুরু লুইস দে লা ফুয়েন্তেকে হারাতে? স্পেশালি যখন তার কাছে মেসির মতো একজন ম্যাজিশিয়ান রয়েছেন, এরকম একজন ট্রাম্প কার্ড রয়েছেন। বিশ্বকাপ শিরোপাটা উঠবে তাহলে কার হাতে?